ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রাইমেরি প্রশ্ন বিচিত্রার গণিতের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আজকে 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের মোট 10টি মডেল স্কুল সম্পূর্ণ আলোচনা করেছি, আর আজকের আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো, সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের 11 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। √8/50 প্লাস √0.01। দেখো, ওই গণিতটাকে আমরা সমাধান করছি। দেখো, প্রশ্নটা এরকম আছে যে 8/50 বর্গমূল প্লাস √0.01। চলো, এই সমস্যাটা যদি আমি সমাধান করি, দেখতে পাচ্ছি আমরা √8 আছে, √8/50 কাটাকাটি করি আমরা, কত হচ্ছে 4 আর 25 যুক্ত এই মানটাকে যদি আমরা অর্থাৎ 1/100 করি, সেক্ষেত্রে হচ্ছে 0.01 এর মান সমান হচ্ছে, সুতরাং কত হচ্ছে 4/25 বর্গমূল আর প্লাস হচ্ছে 1/100 বর্গমূল। তাহলে ঠিক হয়েছে। দেখো, 4 আর 25 বর্গমূল কত হচ্ছে 2/5 প্লাস আর হচ্ছে 1/100 অর্থাৎ হচ্ছে 100 1/10 কত হচ্ছে 5 আর 10 লসাগু করলে কত হবে 5 হচ্ছে 10 আর এখানে 2 5 দুগুণে 10 দুগুণে 4 4 + 1 সমান কত হচ্ছে 5/10। 5 একে 5 5 দুগুণে 10 সমান 1/2। দেখো, অপশান নাম্বার কোনটা হচ্ছে তোমাদের উত্তরটা হচ্ছে অপশান নাম্বার 1/2। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 1 - 1/a এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালার যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। চলো দেখে নিই। 1 - 1/a কি আছে প্রশ্নটা 1 - 1/a কি আছে 1 - 1/a। এই এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালার কোন যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এতগুলো অপশান আছে, কোনটা হচ্ছে আমরা দেখে নিই। তাহলে 1/a তাহলে আছে মানে কি দেখতে পাচ্ছি এখানে যে আমরা সূত্রানুযায়ী জানি কি a² - 2ab প্লাস b²। দেখতে পাচ্ছি এখানে 1/a আছে, সুতরাং এর একটা বর্গের মান দরকার, প্রয়োজন দরকার। এর সূত্রানুযায়ী আমরা পাবো কি এর 1-এর বর্গ যদি করি আমরা সূত্রানুযায়ী 2 পাবো, কেমন ইন্টু 1 পাচ্ছে, আর 1/a আছে মানে কি 1/a থাকলে তাহলে এখানে টোটাল সহগটা মানটা 1/a পাচ্ছে, আর এখানে 2 পাচ্ছে, 2 তো থেকে যাচ্ছে, প্রমাণ হচ্ছে না। সুতরাং আমরা কি করব, প্লাস দিয়ে যদি আমরা এই করি তাহলে বর্গের মানটা কি হলো, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা 1/a আছে, সুতরাং 1/a তো প্রমাণ হলো। তাহলে 2টা কত যাবে, 2টা যদি আমরা আগে বসিয়ে দিই তবে 2 কাটবে, তাহলে এদিকে বর্গের মানটা কী হওয়া উচিত 1/4a² হওয়া উচিত, কেমন 1/4a² হওয়া উচিত। সুতরাং দেখতে পাচ্ছি আমরা যে কী ছিল হলো যে 2 দিলাম বর্গ করে দিলাম, হোল² করে দিলাম, বুঝেছ। তাহলে 1/2 এর প্রমাণ হচ্ছে 2 কেটে যাবে, 1/a পড়ে থাকছে, যেমন 1/2a। আর এই মানটা যদি তুলি আমরা কি হলো 1 - 2 দুগুণে 4 2 কেটে যাবে মাইনাস 1/a 2 কেটে যাবে 1/a আছে প্লাস 1/4a², 1/4a², কেমন এই 1/4a² তোমাদের সঠিক উত্তর। তাহলে কি আমাদের কি প্রশ্ন ছিল যে দেখো 1/4² এখানে ডি থেকে প্রশ্নটা সঠিক উত্তর, তাহলে 1/4a² তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো a - 3 হোল² প্লাস a² প্লাস ak প্লাস 9 হলে কে এর মান কত হচ্ছে, কী বলা হচ্ছে আমাদের। তাহলে a - 3 এর হোল² ইকুয়ালস টু a² প্লাস ak প্লাস 9, কে এর মানটা কত আমাদের জানতে চাইছে। চলো আমরা সূত্রানুযায়ী এটা প্রমাণ করি। তাহলে a এর হোল² প্লাস এই মানটাকে আমরা প্রমাণ করছি। দেখো a এর হোল² প্লাস 2 ইন্টু এখানে প্লাস আছে বলছে এখানে, তাহলে এই মানটাকে যদি এখানে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, চলো দেখি আমরা এই মানটা প্রমাণ করি। -2 a ইন্টু ইকুয়াল টু প্লাস 9 3 হোল² ইন্টু 3 সঙ্গত হচ্ছে a হোল² প্লাস 3 দুগুণে 6 6a প্লাস 3 3 9, তাহলে কত হচ্ছে a অর্থাৎ a কে মানে কে এর মান কত হচ্ছে 6, অতএব k ইকুয়ালস টু কত হচ্ছে k ইকুয়ালস টু 6।
পরের প্রশ্ন আছে, দেখো বাসের গতিবেগ 60 কিমি/ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে কত হবে, এককে কত হবে? চলো দেখি। 60 কিমি/ঘন্টা অর্থাৎ 60 কিমি/ঘন্টা অর্থাৎ প্রতি ঘন্টা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সেকেন্ডে দূরত্ব কত হবে? দূরত্ব সমান 60,000। 60,000 কিমি মানে কি হতে হবে? 60,000 কিমি মানে কত হচ্ছে? 60,000 মিটার। একক দশক 60,000 একটা কাটা মিটার। তাহলে 60,000 মিটার হলো। তাহলে 1 সেকেন্ডে কত হবে? সমান দূরত্ব কত হবে? দেখো 60,000 বাই 3600, দুটো শূন্য কাটো, কত হচ্ছে? 6 × 36, 6 × 6 0 0 100। আর 6 কেটে করো 100/6 হলো 3 কোটো 50 করো, কত হচ্ছে? সমান 50কে 3 দিয়ে ভাগ করো। 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, 2 0, 3 6 18, কত হচ্ছে? 2 সমান হচ্ছে 16.2/3 মিটার। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হলো, কেমন? মিটার পার সেকেন্ড 16.2/3 মিটার পার সেকেন্ড। প্রশ্নে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখার দুটি বিন্দু ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টির মান কত হবে? তাহলে আমরা দেখে নিই যে আমরা সরলরেখাংশ সমান্তরাল সরলরেখাংশ দুটো অঙ্কন করলাম, তো ছেদকের টানলাম, একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয় বলা আছে। একই পার্শ্বে অবস্থিত কি বলা আছে? ছেদকের একটি সরলরেখাংশ রেখা দুটি বিন্দুতে ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত হবে? অন্তস্থ কোণ দুটি কোনটা হচ্ছে বলতো? এই অন্তস্থ কোণ দুটি ছেদকের একই পার্শ্বে এই প্রান্তটা হতে পারে বা এই প্রান্ত হতে পারে, কেমন? তাহলে এই অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল কিন্তু সর্বদা কত হবে? 180 ডিগ্রি হবে। এই অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল কিন্তু সর্বদা 180 ডিগ্রি হবে। এবারেও 180 ডিগ্রি হবে, অর্থাৎ ছেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, কেমন? আর তখন হবে যখন দুটি সমান্তরাল সরলরেখাকে পরস্পর ছেদক দ্বারা ছেদ করা হয়। তাহলে এখানে অপশানটা কত হবে? 180 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে, যদি এ বি সি ত্রিভুজের 3টি বাহু এ বি সি অর্থাৎ এ > বি > সি হয়, তবে কোন শর্তে ত্রিভুজটি গঠিত হবে? চলো দেখি আমরা গণিতটা। যে ধরো আমাদের কি বলা হয়েছে যে এ বি সি অর্থাৎ এ বি সি, তাহলে এ বি সি দেখা যাচ্ছে যে সব থেকে বৃহত্তম বাহু হচ্ছে এ কোণ। ধরো এ বাহু, দেখো এ বি সি একটি ত্রিভুজ, কেমন? এ হচ্ছে সবথেকে বড় বাহু, আর বি আর সি যদি হয় সব থেকে বৃহত্তম বাহু হচ্ছে এ। আমরা জানি ত্রিভুজের শর্ত জানি কি, বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়, অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদ্বয় কোনটা হচ্ছে? বি আর সি। ক্ষুদ্রতম বাহুদ্বয় হচ্ছে বিসি, ক্ষুদ্রতম বাহুদ্বয় হচ্ছে বিসি, অর্থাৎ বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল, ক্ষুদ্রতম বাহুদের যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। এদিকে দেখতে পাচ্ছি যে এ > বি > সি অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদ্বয় বিসি, অর্থাৎ বি < সি, অর্থাৎ কী হবে এদিকে এই ক্ষেত্রে? অর্থাৎ বি প্লাস সি, আর বাকি হচ্ছে এ। এই বিসির যোগফল ক্ষুদ্রতর বাহুদের যোগফল যদি বৃহত্তর বাহু অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। দেখতে পাচ্ছি বিসি ক্ষুদ্রতর বাহুদ্বয় যোগফল হচ্ছে বৃহত্তর বাহু অপেক্ষা বেশি, সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো দুই দিকে 0.04539 বর্গমিটার ও আর একটা হচ্ছে 0.0000169 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অন্তর। তাহলে বর্গক্ষেত্রে এগুলো হচ্ছে বর্গমিটার, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এত বর্গমিটার এত মিটার বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অন্তর দেওয়া আছে। তাহলে এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল, আর এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে, আর ক্ষেত্রফলকে যদি বাহুর মান বের করতে হয় বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বলবে? প্রথম বর্গ ক্ষেত্রে বাহু সমান কত হবে? প্রথম বর্গক্ষেত্রে কি বলা হয়েছে? যে 0.045369। তাহলে কি বলা আছে দেখে নিই, মিলে নিই। 0.04536
9। তাহলে এর বর্গমূলটা কত হবে বলা হচ্ছে, এর বর্গমূল নির্ণয় করলে কত হবে, দেখো দেখো শেষ থেকে আমরা দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দিই, দিলে সুবিধা হচ্ছে। 0.4 আর 0 একটা হচ্ছে, আমরা 0 দিয়ে 0 নিলাম, দশমিকটা তুলে দিলাম, তাই না? 0 দশমিক দিয়ে আচ্ছা 0 তুলে দিলাম, আর এখানে কিন্তু দুটো 4 নামলো। এবার কিন্তু এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই, কি নামবে, এখানে করতে পারো আবার 0 দিয়ে দিলাম, কেমন, 0 দিয়ে দিলাম, তারপরে কত নামবে, 0.4 নামবে। তাহলে তাহলে দেখো এই সংখ্যা 0 ডবল হলে 0 হচ্ছে, সুতরাং কী করবো, 2, 2-এর বর্গে কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, কত নামবো, 0 হচ্ছে, আবার 5-3 নামলো, 5-3। এই সংখ্যাটা ডবল করে দাও, কত হচ্ছে, 4 হচ্ছে। 4 হলে একটা সংখ্যা মুক্ত রাখবে, 4 দিয়ে যদি 0 দিই বা 1 দিই, 41 একে 41, কত হচ্ছে, 3 আর 1 13। আর দুটো সংখ্যার নাম করো, 6-9 পড়ে আছে, 6-9 পড়ে আছে, 13-6-9। আর 4টা স্থির রেখে একটা ডবল করে দাও, আর এখানে কত হবে, কোন সংখ্যা বসাবে এখানে, দেখি হচ্ছে 3, 3-3 9, 3 যদি বসাও 1300, 4-3 12, 3, এখানে যদি 3 বসায়, এখানে 3 বসাতে হবে, এখানে 3 বসাতে হবে, তাহলে 423, 3-এ 3-3 9, 3 দুগুণে 6, 4-3 12। এখানে বিয়োগটা একটু ভুল হচ্ছে, 3 থেকে 1 বাদ দিলে 2 হচ্ছে, 1269, 1269 হয়ে গেছে। 423 3-এ কত হচ্ছে, 1269, কেমন, উত্তর কত হলো তোমাদের, 0.013 হলো। তাহলে এর বর্গমূল কত হলো, 0.0213 হলো। 3 একক কী হচ্ছে, বর্গ মিটার দেওয়া ছিল, এখানে মিটার হবে, শুধু কী হবে, মিটার। আবার দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় ক্ষেত্রের বাহু সমান কত হবে। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, কি 0.0000169 ছিল, 3টি 0 ছিল, 169। তাহলে এর বর্গমূলটা নির্ণয় এভাবে করবে, 0 পয়েন্টটা তুলে দাও, বেশ শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দাও, 0, আবার 0 দিয়ে 0 তুলে দাও, তাহলে হচ্ছে গিয়ে 0 হচ্ছে, 0 01, 01 হবে কোন সংখ্যা, 1 একে 1 হচ্ছে, কত নামবে, 69 নামলো, একটা ডবল করে দাও 2, এখানে কত 3 দিলে, এখানেও 3 দিয়ে দাও, কত 23-3-এ কত হবে, 23-3-এ 69, কত হচ্ছে, এর বাহুর মান কত হবে, 0.013 মিটার। তাহলে আমাদের প্রশ্নটা কি জানতে চাওয়া হয়েছিল, যে প্রশ্নের পরে ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অন্তর। তাহলে বাহু, প্রথম বর্গক্ষেত্রে বাহু কত ছিল, প্রথম বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 0.213 ছিল, আর দ্বিতীয় বর্গক্ষেত্রে কত ছিল, আর 0.213 ছিল, 0.0, দ্বিতীয় হচ্ছে 0.013, অর্থাৎ 3 থেকে 3 0, 1 0, 2.0, দুটো 0 তুলে দাও, তাহলে কত হবে, সমান 0.2। তাহলে কি, অতএব দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অন্তর সমান 0.2 মিটার, 0.2 মিটার। পরের প্রশ্ন হচ্ছে, দেখো 1.25 এর বর্গের সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গ 7×57 হবে। চলো গণিতটা করি আমরা। তাহলে কী বলা হচ্ছে, 1.25 বর্গের সঙ্গে কত যোগ করলে বর্গ এত হবে। বর্গ বললে এখানে কত, বর্গমূল নির্ণয় করতে বলবে, অর্থাৎ এখানে যদি বর্গ বলা হয় তোমরা বর্গমূল করবে, কেমন। তাহলে এই সংখ্যা 7×57 এর বর্গমূল নির্ণয় করে নিতে হবে। তাহলে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে, বা তাহলে 1.25 বর্গ মানে কি, 1.25 ইন্টু 1.25 প্লাস 5x ইকুয়ালস টু বর্গমূল। তাহলে 256 সঙ্গে 7 গুণ করো, 7 6 42, 2 4, 7 5 35, 34 37 38 39, 39 9, হাতলা 3, 7 14, 15 16 17, আর যোগ হবে 57, 57 যোগ করলে 9, 9 5 14, 4 হাতে 1, 7 1 8, 1 1869, কত হবে, 1849/256, বা দাও এই সংখ্যার মধ্যে দেখো 1.25 ইন্টু 1.25, দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসো, 125/100,
100 ইন্টু আবার 125/100 প্লাস এক্স ইকুয়ালস টু, দেখো 1849 বর্গমূল কত আমরা নির্ণয় করেছিল, তাহলে 1849 বর্গমূল কত হবে, 3 3 9 4 4 16 5 5 25 4 4 16, 2 নামলো, তারপর হচ্ছে কত হবে, সরি 8 9 6 বদলে 2 হচ্ছে, আচ্ছা 4 4 9, তাহলে 4 ডবল করো 8 81, 3 যদি বসাও 8 3 24, 3 এখানে 3 বসালে এখানেও 3 বসবে, তাহলে 83, 3 কত হবে 249, 3 3 9 আর 8 3 24 কত হলো 43, 43 বর্গমূল কত হবে, সরি 43 ইন্টু 43 করে দাও বাই 256, 256 বর্গমূল কত হয়, 256 বর্গমূল হচ্ছে শেষ থেকে 2 করে নিচে 1 1 1 1 নামলো 5 6, 1 ডবল করো 2 হচ্ছে, এখানে 2 আসছে 16, 2 5 15, আচ্ছা এখানে যদি 5 বসে 5 বসে 25 হচ্ছে, 6 6 36, এখানে 6 বসালে এখানেও 6 বসাবে, তাহলে 6 36 6 হাতে 3 14 12 13 14 15 156 কত হচ্ছে, বর্গমূল কত হচ্ছে 16, অর্থাৎ 16 ইন্টু 16 সমান, দেখো 25 5 125, 25 4 100, 25 5 125, 25 4 100 বা 5/4 ইন্টু 5/4 প্লাস এক্স ইকুয়ালস টু কত হলো, এর বর্গমূল কত আছে, রুট বর্গমূল দেখো 43 বর্গ আবার 16 বর্গ সমান 4 4 16 বা 25 5 25/16 প্লাস এক্স ইকুয়ালস টু দেখো 43/16 বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 43/16, উল্টে দাও, যোগ আছে বিয়োগ করে দাও, অর্থাৎ বিয়োগ করে দিলে কত হবে, বিয়োগ করার দরকার নেই, এইভাবে করতে পারো তোমরা, বা 16 সঙ্গে এক্স গুণ করো 25, 25 প্লাস 16x বাই 16 ইকুয়ালস টু 43/16, 16 16 তুলে দাও কত হচ্ছে, বা 25 প্লাস 16x ইকুয়ালস টু 43, বা 16x ইকুয়ালস টু 43 মাইনাস কত হবে 25 সমান 5 5 3 8 8 5 13 8, এখানে 3 থেকে 2 বদলে 1 18, বা এক্স ইকুয়ালস টু 18/16, তাহলে কত হবে 8 আর 9 সমান 9/8, 9/8 মানে কত হবে 1/8, 1/8 তোমাদের সঠিক উত্তর। তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান হবে 1/8। চলো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন বলছে 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনের ঘন্টায় এত কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, চল গণিতটা করি আমরা। প্রথমে লিখবে তোমরা ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি, ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি সমান কত হবে, ট্রেনের দৈর্ঘ্য কত কী ছিল, ট্রেনের দৈর্ঘ্য ছিল দুটো দৈর্ঘ্য ছিল 200 মিটার, আর কী ছিল আর হচ্ছে 240 মিটার, 200 মিটার প্লাস 240 মিটার সমান কত হবে, সমান 440 মিটার, 440 মিটার। এবার কি করবে, এবার যেহেতু ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে আসছে তাই ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ, অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ সমান, ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কী কী ছিল দেখো, একটা ছিল 42.5, আর একটা কী ছিল প্লাস 36.7, 42.5 আর 36.7 কিমি করবে, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, যোগ করো 7 5 12 2 হাতে 1, 7 5 12 2 হাতে 1, 6 7 8 1 9 4 3 7, 79.2 কিমি পার ঘন্টা, 79.2 কিমি পার ঘন্টা। আচ্ছা এরপরে কি আছে, কী করবে তোমরা, এরপরে এই সমস্যাটা তোমরা গণিতের ভাষায় প্রকাশ করবে। চলো সমস্যাটি গণিতের ভাষায় হলো
সমস্যাটি বা গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে দূরত্ব দেবে তোমরা, দূরত্ব আর পরে দেবে কি, দূরত্বটা একক হবে মিটার, আর তারপরে সময় দেবে সেকেন্ড। তাহলে কি হচ্ছে, দূরত্ব কত হবে এক্ষেত্রে? দূরত্ব হবে তোমাদের কত হলো, গতিবেগ দূরত্ব হলো কিলোমিটার, 79 ছিল না, 79। সুতরাং এক্ষেত্রে গতিবেগটা হবে 79.2 হচ্ছে। আর 79.2 মানে কি জানি আমরা, তাহলে এর সঙ্গে কিমিকে তোমরা কি মিটারে কনভার্ট করলে কত হবে, কিমি থেকে মিটার 1000 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে 79.2 ইন্টু 1000, 1000 মানে কত হবে, 3টে শূন্য মানে 3 ঘর এগোবি, 1 2 অর্থাৎ 792, 1 2 3 ঘর অর্থাৎ একক দশক শতক হাজার অযুত 79,200 মিটার। আর কি ছিল, সময় ছিল কি, ঘন্টা ছিল, সময়টা ছিল কিলোমিটার পার ঘন্টা হচ্ছে, প্রতি ঘন্টা 69.2 কিমি যায়। গতিবেগটাকে আমরা মডিফাই করে নিয়েছে, তাহলে এখানে ঘন্টা মানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 36 সেকেন্ডে যায়। আর তারপরে কি বলা আছে, দূরত্ব কত ছিল এখানে, দূরত্ব হচ্ছে 440 মিটার, অর্থাৎ 440 মিটারে কত হবে, 440 মিটারে যেতে সময় লাগবে কত, জিজ্ঞাসা চিহ্ন, 440 মিটারে যাবে কত, আমরা এর মানটা বের করতে হবে আমাদেরকে। চলো এর মানটা আমরা বের করে নিই। এবার দেখো, দূরত্ব বাড়লে কি সময় কি বাড়বে, দূরত্ব বাড়লে কি হচ্ছে, সময়ও বাড়বে। সুতরাং দূরত্ব কমলে সময় বাড়বে। এই ক্ষেত্রে কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক। সুতরাং কি হবে, দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। অতএব দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। কেমন, এক্ষেত্রে অতএব সরল সমানুপাতিটি হলো কত হচ্ছে এক্ষেত্রে, দেখো 79,200 = 440 আর 3600 জিজ্ঞাসা চিহ্ন। বা তাহলে কি হবে, নির্ণেয় সময় দেখবে। অতএব সময় ইকুয়ালস টু কত হবে, এই দুটো গুণ করে এটা ভাগ করো, অর্থাৎ 440 গুণিতক 3600 বাই 79200, দুটো শূন্য তুলে দাও, 249। তাহলে 11 4 44, 11 7 77, 2 22, 11 2 22, তাহলে শূন্য একটা উপরে রাখো, 72, 36 2 72, 2 কত হবে, 20 হয়েছে। বেশ, কত হচ্ছে সময়, কত হবে সময় লাগবে, কত হবে সময় সমান কত হবে, 440 মিটার পর যেতে কত সময় লাগবে, সময় সমান 20 সেকেন্ড। সময় কত লাগবে, 20 সেকেন্ড। কেমন, তাহলে অতএব তোমরা কি করবে, অতএব ট্রেন দুটি পরস্পরকে 20 সেকেন্ডে অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি পরস্পরকে 20 সেকেন্ডে অতিক্রম করবে। বেশ, চলো পরের প্রশ্ন বলা হচ্ছে, একটি ট্রেন 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে এবং 22 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার হলে ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে তোমার দেখো, ট্রেনটি 10 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করে। তাহলে প্রথমে দেওয়া ছিল 10 সেকেন্ডে ট্রেনটি, বলবে ট্রেনটি এটা হচ্ছে ট্রেনটি 10 সেকেন্ডে একজন লোককে অতিক্রম করে।
সুতরাং কী হবে এক্ষেত্রে, ট্রেনটি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে অতিক্রম করে কত হবে, দুটো 22 সেকেন্ডে দুটো একই। অতএব দেখো, অতএব 22 সেকেন্ডে অতিক্রম করে তাহলে কি অতিক্রম করে 22 সেকেন্ডে, দেখো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার প্ল্যাটফর্ম, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে 150 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত হয়, এক্ষেত্রে আমরা পাবো 10 মিটার। 10 সেকেন্ডে যদি একটি লোককে অর্থাৎ নিজের ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সুতরাং আমরা কী করবো, অতএব 150 মিটার অতিক্রম করতে সময় লাগে কত, সময় লাগে 22 বিযুক্ত 10 সমান কত হচ্ছে 12 সেকেন্ড। তাহলে যেহেতু ট্রেনটি 12 সেকেন্ডে যায় কত হবে, তাহলে ট্রেনটি 12 সেকেন্ডে যায় কত হবে, অতএব ট্রেনটি যায়, তাহলে কত হবে, তাহলে 150 মিটার ছিল অতিক্রম করতে, তাহলে বাই 1000 কিমিতে প্রকাশ করছি, মিটারকে আমরা কিমিতে প্রকাশ করছি, তাই 1000 দিয়ে ভাগ করবে। সুতরাং 150 বাই 1000 একক কী হবে, কিমি হয়ে যাবে। মিটারকে কিমিতে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করবে। চলো 0 0 কেটে দাও, কত হচ্ছে, এখন কাটো না। তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 1 সেকেন্ডে সমান কত হবে 150 বাই 1000 ইন্টু 12। আবার বলছে সেকেন্ড, 3600 সেকেন্ড কত হবে, আবার 3600 সেকেন্ডে কত হবে, 3600 সেকেন্ডে যায় কত হবে 150 বাই 1000 গুণিতক 12 ইন্টু 3600। তাহলে এর দুটো শূন্য কাটো, 3টে শূন্য, 1 কাটো, 2টো কাটো, বেশ 15 36 12, 12 3 36, 15 3 কত হবে 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা। তাহলে 45 কিমি পার ঘন্টা বেরিয়ে গেছে। এবার কি এই 45 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনের গতিবেগ। অতএব ট্রেনটির গতিবেগ সমান 45 কিমি পার ঘন্টা। তাহলে আবার কি করবে, আবার 36 সেকেন্ডে কত মিটার যায়, দেখো 45 গুণিত 1000 মিটার, সুতরাং আবার 3600 সেকেন্ডে যায় 45 গুণিত 1000 মিটার, যেহেতু কিমিকে আমরা মিটারে যাচ্ছে। আবার 1 সেকেন্ডে যায় কত, সমান 45 গুণিত 1000 বাই 3600। আবার শেষে ছিল 10 সেকেন্ডে গিয়েছিল কত, 10 সেকেন্ডে অতিক্রম করে কত, 10 সেকেন্ডে অতিক্রম করে কত হবে 45 গুণিতক 1000 বাই 3600 গুণিতক 10। তাহলে এর কতগুলো, দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কাটো, 1000-এর দুটো শূন্য, বেশ 36-এর দুটো শূন্য কাটো। তাহলে 3600 কেটে 5 2 কাটো, 1000 আছে 10, 10 100 হচ্ছে 100, তাহলে আজ 5 দুগুণে 10, 2 8 দুগুণে 36 18, কত হচ্ছে 10 কাটো, 5 করো, 9 কাটো, 9 আর 9 5 45, কত হলো 3টি 5 পেলাম, 3টি 5 মানে কত হবে, তাহলে 5 গুণিতক 5 5 5 5 কত হবে 100, কত হবে বা কাটলি কত হবে, সরি দেখতে পাচ্ছ না তোমরা, দেখো 105, 5025, 25 5 125 মিটার।
তাহলে কী হলো, ট্রেনের দৈর্ঘ্য অতএব ট্রেনের গতিবেগ পূর্বে পেয়েছি আমরা 35 কিমি, আর ট্রেনের দৈর্ঘ্য কত পেলাম, সমান 125 মিটার। কেমন, এইগুলো তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার কার্পেটের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 2 মিটার। কার্পেটের উভয় দিকে দৈর্ঘ্য বরাবর 2 সেমি চওড়া এবং প্রস্থ বরাবর 5 সেমি চওড়া নকশার কাজ কার্পেটের কত ক্ষেত্রফল জুড়ে নকশার কাজ রয়েছে হিসাব নির্ণয় করো। তাহলে চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। দেখো, একটা আয়তাকার কার্পেট অঙ্কন করলাম আমরা। এই দৈর্ঘ্য বলা হয়েছে কত, এই দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে আমরা লিখব আয়তাকার কার্পেটের দৈর্ঘ্য সমান 5 মিটার, আর 5 মিটার সমান কত হয় জানি আমরা, 5 মিটার সমান 500 সেমি, 500 সেমি। আর প্রস্থ কত হয়েছে 2 মিটার, আর প্রস্থ সমান কত হচ্ছে 2 মিটার, সমান 2 মিটার সমান 200 সেমি। কেমন, 2 মিটার সমান 200 সেমি। এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, অতএব ক্ষেত্রফল সমান কত হবে, 500 গুণিতক 200 বর্গ সেমি সমান 5 দুগুণে 10 আর মোট 4টে শূন্য, 1 2 3 4 বর্গ সেমি। এবার কি বলা হয়েছে না, এবার বলা হয়েছে যে কার্পেটের দৈর্ঘ্য বরাবর জুরির কি বলা আছে, রঙিন নকশাবাদে বলবে কি, অতএব নকশাবাদে কার্পেটের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য ছিল 500 ছিল, তাহলে আমি নকশাটা বাদ দিয়েছি। অর্থাৎ এখানে কি বলা হয়েছিল যে দৈর্ঘ্য বরাবর 2 সেমি চওড়া আর প্রস্থ বরাবর 5 সেমি চওড়া। অর্থাৎ প্রস্থ বরাবর যদি 5 সেমি চওড়া, এখানে চিত্রটা লক্ষ্য করো, বলছে দৈর্ঘ্য বরাবর 5 সেমি চওড়া, দৈর্ঘ্য বরাবর 5 সেমি চওড়া এবং প্রস্থ বরাবর কত হচ্ছে, দৈর্ঘ্য বরাবর 2 সেমি চওড়া আর প্রস্থ বরাবর 5 সেমি চওড়া। অর্থাৎ এই প্রস্থ বরাবর এইটুকু 5 সেমি করে আছে, 5 সেমি করে আছে। কেমন, আর এদিকেও 5 সেমি আছে আর এদিকেও 5 সেমি। আর দৈর্ঘ্য বরাবর কত বলা আছে, দৈর্ঘ্য বরাবর এই দৈর্ঘ্য বরাবর 2 সেমি চওড়া, 2 সেমি চওড়া। এইটুকু কত হচ্ছে 2 সেমি, এইটুকু হচ্ছে 2 সেমি, 2 সেমি। বেশ, চলো দেখতে পাচ্ছি এইটুকু অংশ, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এবারে 5 বাদ দেবো, এবারেও 5 বাদ দেবো, অর্থাৎ 5 5 10 সেমি বাদ দেবো। সুতরাং হচ্ছে দৈর্ঘ্য কত হবে, 500 বিযুক্ত 5 গুণিতক 5 গুণিতক 2, দুটো 5 পাচ্ছে, এদিকে একটা 5 আছে, এদিকে একটা 5, অর্থাৎ 5 5 10 করতে পারো, বা 5 দুগুণে 10 করতে পারো, 10 মিটার, সেমি করবে, সেমি সমান, তাহলে 5 দুগুণে 10, 500 থেকে আমরা কি 10 বাদ দেবো, 10 সেমি বাদ দেবো, কত হবে 490, কত হচ্ছে 490 সেমি, 490 সেমি। আর প্রস্থ কত হবে, প্রস্থ কিন্তু উভয় দিকে 2 করে কমবে, অর্থাৎ 4 কমবে, অর্থাৎ 200 ছিল, 200 বিযুক্ত 2 গুণিতক 2 সেমি সমান কত হচ্ছে, 200 থেকে 4 বাদ দিলে কত হবে 196, কত হচ্ছে 196 সেমি বা সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হলো 490 সেন্টিমিটার, আর হচ্ছে গিয়ে তোমার প্রস্থ কত হচ্ছে 100 সেন্টিমিটার। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, এক্ষেত্রে ক্ষেত্রফল সমান 490 গুণিতক 196 বর্গ সেমি সমান, তো ক্ষেত্রফল কত হবে 490 সঙ্গে 196 গুণ করো, 490 সঙ্গে 196 গুণ করলে কত হবে, গুণটা তোমরা করে নেবে, আমি গুণ করেছিলাম 96040 বর্গ সেমি।
তাহলে এখানে তোমার প্রশ্ন চাওয়া হয়েছিল কি না কার্পেটের কত ক্ষেত্রফল জুড়ে নকশার কাজ হয়েছে। অতএব নকশার কাজ হয়েছে দেখো এইটুকু অংশ কিন্তু এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এইটুকু অংশের ক্ষেত্রফল কত হয়েছে 96,040। আর পুরোটার ক্ষেত্রফল কত ছিল 1 লক্ষ। দেখো একক দশক শতক হাজার 2 লক্ষ 1 লক্ষ ছিল ক্ষেত্রফল, 1 লক্ষ সেমি ছিল। এবার নকশার কাজ হয়েছে কত, দেখো নকশার কাজ হয়েছে আমরা 1 লক্ষ থেকে একক দশক 4টে শূন্য হয়েছে বিযুক্ত 96 শূন্য 96,040। আমরা বাদ দেবো 96,040 বলতে বাদ দিই, তাহলে কত হবে, তাহলে নকশার কাজ হয়েছে কত অংশ কাজ হয়েছে বুঝতে পারবো আমরা কত 3,960 বর্গ সেমি কাজ হয়েছে। তাহলে নকশার কাজ হয়েছে কত সেমি, নকশার কাজ হয়েছে 3,960 বর্গ সেমি। চলো পরের প্রশ্ন বলেছে 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া বা শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জড়ির পাড় এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জড়ির পাড় লাগবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে এবং জড়ি ছাড়া যা শাড়ির ক্ষেত্রফল কত হবে। চলো একই রকম গণিতটা হচ্ছে আমাদের, একই রকম গণিতটা আমরা করলে দেখতে পাচ্ছি। দেখো যে প্রথমে তোমরা সে একই রকম চিত্র অঙ্কন করবে। একই রকম চিত্র হচ্ছে কি, একই রকম চিত্র হবে। আর দৈর্ঘ্য কত বলা হয়েছিল, দৈর্ঘ্য কত বলা হয়েছিল, দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার, 5.5 মিটার। আর প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ হচ্ছে 1.25 মিটার, 1.25 মিটার। এবার বলা হচ্ছে কি, এবার বলা হচ্ছে যে চওড়া বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর চওড়া হবে কত, দৈর্ঘ্য বরাবর চওড়া হবে কত 2.5 সেমি। দৈর্ঘ্য বরাবর চওড়া হবে কত হবে 2.5 সেমি। তাহলে এইটুকু চওড়া হবে 2.5, এইটুকু চওড়া হবে, উভয় দিকে এই 2.5 সেন্টিমিটার করে চওড়া হবে। আর দৈর্ঘ্য বরাবর হলো, আর প্রস্থ বরাবর কত হচ্ছে, প্রস্থ বরাবর চওড়া হবে 5 সেন্টিমিটার করে, এইটুকু 5, আবার এইটুকু 5, আর এইদিকে এইটুকু 5। তাহলে 5 5 10 পাচ্ছে। তাহলে প্রথমে আমরা মোট ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে কী লিখবে তোমরা, আয়তাকার শাড়ির মোট ক্ষেত্রফল, অতএব আয়তাকার লিখে দেবে, আয়তাকার শাড়ির মোট ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য ছিল 5.5 ইন্টু 1.25 ছিল, দৈর্ঘ্য কত ছিল 1.25, দৈর্ঘ্য হচ্ছে কত হবে 1.25 সেন্টিমিটার। কেমন, বেশ। এক্ষেত্রে কী হবে, ক্ষেত্রফলটা তোমরা পেয়ে যাবে। তাহলে 5.5 সঙ্গে 1.5 যদি গুণ করি আমরা, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত হয়েছিল, সমান 6.875 বর্গ মিটার। আবার শাড়ির দৈর্ঘ্য দেখো, যেহেতু জড়ি ছাড়া বলবো, জড়ি বা এখানে কি বলা হয়েছে জড়ি ছাড়া শাড়ির দৈর্ঘ্য কত হবে, কত ছিল দেখো, আগে দৈর্ঘ্য কত ছিল 5.5 সেন্টিমিটার ছিল, আর কমেছে কত দেখো 5.5 থেকে 0.2, অর্থাৎ 0.5 আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিয়েছি। কিন্তু এখানে 2.5কে আমরা মিটারকে সেমিকে মিটারে কনভার্ট করলে কত হবে 0.05 হবে। এইটুকু হবে দৈর্ঘ্য বরাবর, এইটুকু 5 হলে এইটুকু 5 হবে। তাহলে একটা 5 মানে কত হবে 5 সেন্টিমিটার, আমরা জানি 5 সেমি সমান কত হবে, 5 সেমি সমান কত হবে 0.05 মিটার, 0.05 মিটার। তাহলে এইভাবে করবো, তাহলে কত হবে 5.5 বিযুক্ত 2 গুণিতক 0.05 মিটার সমান কত হচ্ছে, সমান 5.5 সমান হবে 5 দুগুণে 10, অর্থাৎ 0.1 মিটার সমান কত হচ্ছে, সমান 1 বাদ দিলে কত হবে 5.44 মিটার। কেমন, 5.4 মিটার। আর প্রস্থ কত হবে, প্রস্থ বলা হচ্ছে কত ছিল
1.25 ছিল, প্রস্থ ছিল 1.25 বিযুক্ত 2 গুণিতক কত ছিল, 2 গুণিতকের কত ছিল, 2 গুণিতক 25 ছিল, 2 গুণিতক কত ছিল 2.5 বাদ যাবে, 2.5 উপর থেকে বাদ গেলে কত হবে, তাহলে 0.025 বাদ যাবে, অর্থাৎ 0.025। দেখো ও 2.5 মিটার সমান কত হবে, মিটার সমান কত হবে, মিটার থেকে সেমি সমান মিটার, সেমি থেকে মিটার বাম দিকে আসছে, অর্থাৎ ভাগ হবে কত, সেমি থেকে মিটার 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে কত হবে, দশমিকটা বাম দিকে 2 ঘর সরবে, তাহলে 0.025 মিটার কত হলো, 0.025 মিটার হলো। কত হবে 1.25 বিযুক্ত 25 দুগুণে 50, অর্থাৎ কত হবে কত হবে 0.025, 0.025, আচ্ছা 0.5 হবে, 5 5 25, 25 25, আচ্ছা 25 দিনে 50, 0.5 হবে, উত্তর কত হবে 0.5, 0.5, 1.25 মাইনাস 0.05, আমি আবার লিখছি দেখো, 1.25 বিযুক্ত 0.05 মিটার সমান 1.25 থেকে 0.05 বাদ দিলে কত হবে 1.2 হবে, 20 মিটার। কেমন? তারপরে পরিশেষে করবে কি, যে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল লেখো, অতএব জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল সমান কত হবে, আমরা এই দুটো দৈর্ঘ্য প্রস্থকে গুণ করব, অর্থাৎ 5.4 গুণিতক 1.20 বর্গ মিটার গুণ করব। কেমন? গুণ করতে পাবো 5.4 এর সঙ্গে 1.12 যদি গুণ করি কত হচ্ছে, গুণ করলে হচ্ছে তোমাদের 6.48 বর্গ মিটার। তাহলে এবং ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল কত হবে, কার ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে জরির ক্ষেত্রফল, অতএব জরির ক্ষেত্রফল কত হবে, তাহলে মোট ক্ষেত্রফল থেকে আর জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল ছিল কত, 6.48 ছিল, বাদ দিয়ে দেবো, তাহলে আগে কত ছিল, শাড়ির মোট ক্ষেত্রফল ছিল কি 6.875 বিযুক্ত 6.48, বাদ দিলে কত হবে বর্গ মিটার, বাদ দিলে কত হচ্ছে আমাদের 0.0395 বর্গ মিটার। তাহলে কি বলা হয়েছিল প্রশ্ন, আমাদের প্রশ্ন বলা হয়েছিল যে শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি আছে, তাহলে শাড়িতে 0.39539 বর্গ সেমিটার কাপড় আছে, জড়ি আছে, জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হলো, জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল হলো 6.48 বর্গ মিটার। কেমন? দুটো অ্যান্সার বেরিয়ে গেল। চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 75 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন লোককে 3 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 175 মিটার লম্বা সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় লাগবে? চলো গণিতটা করি আমরা। তাহলে আমাদের প্রশ্নটা ছিল 75 মিটার লম্বা ট্রেন ছিল, 75 মিটার লম্বা একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করছে, কত 3 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করছে। এবার 3 সেকেন্ডে অতিক্রম করে 75 মিটার পথ অতিক্রম করছে, অর্থাৎ 75 মিটার লম্বা ট্রেন মানে কি 3 সেকেন্ডের মধ্যে লোকটিকে অতিক্রম করা মানে কি তার দূরত্ব আছে আর সময় দেওয়া আছে। তাহলে আবার বলেছে ট্রেনটি 175 মিটার লম্বা সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে চলো আমরা গণিতটা করি। তাহলে প্রথমে তোমরা করবে এইভাবে, কি বলা হয়েছে 175 মিটার, কি বলা হচ্ছে যে 75 মিটার লম্বা ট্রেন, তাহলে কী হবে, ট্রেন 75 মিটার যায় কত 3 সেকেন্ডে, যে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য সমান 75 মিটার এবং প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এবং ট্রেনের দৈর্ঘ্য
প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য, এখানে সুড়ঙ্গ দেওয়া আছে তো, হ্যাঁ সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান কত হচ্ছে 75 যুক্ত 175। সুড়ঙ্গের দৈর্ঘ্য বলা হচ্ছে 175 মিটার, সমান কত হবে 250 মিটার। তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত হবে, ট্রেনটির দৈর্ঘ্য 75 মিটার এবং একটি লোককে অতিক্রম করে 3 সেকেন্ডে। সুতরাং আমরা লিখতে পারি ঐকিক নিয়মে সমস্যাটি গণিতের ভাষা লিখতে পারো। তাহলে সমস্যাটি গণিতের ভাষা বলে অতএব সমস্যাটি ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার এবং 3 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করে এবং ট্রেনের দৈর্ঘ্য প্লাস অতএব ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অর্থাৎ 250 মিটার। তাহলে সমস্যাটি গণিতের ভাষায় তাহলে একদিকে কি লিখবে, দূরত্ব আছে দুটো পাচ্ছি আমরা, দূরত্ব কত হচ্ছে, দূরত্ব একক কিন্তু মিটার হবে, আর এটা বলা আছে সময় আছে সেকেন্ডে। তাহলে কত করবে তোমরা, দ্রুত 75 মিটার যায় কত সেকেন্ডে, 3 সেকেন্ডে। তাহলে কত মিটার দেওয়া আছে, 250 মিটার যাবে কত হবে, 250 মিটার যাবে কত, যেতে কত সময় লাগবে। তাহলে দেখো দূরত্ব বাড়লে সময় বাড়ছে। কেমন, দূরত্ব বাড়লে কি হচ্ছে, সময় বাড়ছে, অর্থাৎ না, দূরত্ব বাড়লে কিন্তু সময় কমছে, দূরত্ব বাড়লে কিন্তু সময়টা কমছে। গতিবেগের সূত্র অনুযায়ী জানি আমরা দূরত্বের সঙ্গে সময়ের কি ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক। 75 হচ্ছে নিচে সরল সম্পর্ক, অর্থাৎ দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, আর দূরত্ব কমলে সময়ও কমবে। সুতরাং চলো তাহলে আমরা দেখো লিখবে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। কি বললাম, দূরত্ব বাড়লে সময় বাড়বে, তাই না? তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতিটি হলো সমান 75:250 3 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব কী করবে, অতএব সময় লাগবে, সময় সমান কত হবে, তাহলে 250/75 গুণিতক 3। তা 3 দুগুণে 6, 15, 3 5 15, 25, 25 একে 25 আর 0 কাটলো, কত হবে, সময় সমান 10 সেকেন্ড। কত হলো, 10 সেকেন্ড। তাহলে কি বলা হচ্ছে, 10 সেকেন্ডে সুড়ঙ্গটি অতিক্রম করবে। তাহলে 175 মিটার ট্রেনটি 10 সেকেন্ডে সুড়ঙ্গটি অতিক্রম করতে পারবে। উত্তর তোমাদের 10 হবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলছে x² + y² = 4xy হলে এর মান কত হবে। দেখো চলো আমরা গণিতটা করি। এখানে বলা হয়েছে, তাহলে প্রশ্নটা হলো কি, পরের প্রশ্ন 3-এর 1 প্রশ্ন, x² + y² = 4xy হলে x² / y² + y² এর মান কত, = জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি x² + y² এর মান হচ্ছে 4xy হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই মানটা আমরা নির্ণয় করছি, দেখো বর্গে রূপান্তর করি, x/y + y/x এর হোল স্কোয়ার মাইনাস 2 × x/y × y/x হয়েছে, y কেটে দাও, x কেটে দাও। তাহলে এর মানটা আমরা মডিফাই করে দেখি। তাহলে কত, y মানে কি xy, তাহলে x² + y² হোল স্কোয়ার মাইনাস 2 কত হবে, তাহলে x² + y² এর মান হচ্ছে কি 4xy/yxy হোল স্কোয়ার মাইনাস 2 xy কেটে দাও, কত হচ্ছে, তাহলে 4 এর হোল স্কোয়ার মাইনাস 2
ইকুয়ালস টু কত হবে 4 4 16 হচ্ছে -2 কত হবে 16 থেকে 2 বাদ দিলে কত হবে 16 থেকে 2 বাদ দিলে 14 তোমাদের উত্তর কত হচ্ছে 14 উত্তর হবে কেমন উত্তর হচ্ছে তোমাদের 14 চলো পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন 2 বলছে দেখো যে x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে x5 প্লাস 1/x5 এর মান কত চলো কি বলা হয়েছে প্রথমে x প্লাস ওয়াই এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে কি বলেছে x5 প্লাস 1/x5 এর মান কত চলো আমরা গণিতটা করি দেখো বা দেবে এই মানটাকে আমরা মডিফাই করছি কীভাবে দেখো তাহলে কী হচ্ছে কত হচ্ছে এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি x² প্লাস 1/x ইকুয়ালস টু 2 হচ্ছে বা তাহলে x² প্লাস 1 ইকুয়ালস টু 2x হবে বা তাহলে x² মাইনাস 2x প্লাস 1 সমান 0 হচ্ছে বা তাহলে x² অর্থাৎ x² মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ এর সূত্র হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 বা x মাইনাস 1 ইকুয়ালস টু √0 মানে কি 0 হচ্ছে বা x ইকুয়ালস টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 1 হচ্ছে অর্থাৎ x এর মান কত হচ্ছে 1 হচ্ছে চলো এবার এই মানটাকে আমরা মডিফাই করি সমাধান করি চলো x5 মানে কি x এর মান পেয়েছি কত 1 পেয়েছি 1 এর বর্গ 5 প্লাস 1 এর বর্গ হচ্ছে ওই x5 এর বর্গ x এর মান হচ্ছে কি 1 অর্থাৎ 1/x5 অতএব x5 মানে কত হবে 1 হচ্ছে আমরা জানি কি যে কোনো বর্গ বা সংখ্যা এক দ্বারা বিভাজ্য গুণ হলে তার মান সর্বদা 1 হবে তাহলে আমি যদি 1 5 বার গুণ করি কিন্তু সমান 1 দেখো 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 কটা এক পেলাম 1 2 3 4 5 5টি এক পেলাম 5টি এর গুণফল কত হচ্ছে 1 হচ্ছে যতগুলো সংখ্যা যতগুলো 1 থাকবে ততগুলো সংখ্যার গুণ যতগুলো 1 গুণ করবে তার গুণফল কিন্তু 1 হবে কেমন তাহলে এখানে x5 এর মান কত হচ্ছে 1 প্লাস 1/x5 এর মান কত 1 তাহলে একে কেটে গেল কত হবে একে x সমান 1 প্লাস 1 সমান কত হচ্ছে 2 উত্তর তোমাদের কত হলো 2 অতএব x5 প্লাস 1/x5 এর মান কত হচ্ছে 2 কেমন পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন বলা হচ্ছে যে x ইকুয়ালস টু a প্লাস 1/a প্রশ্ন হচ্ছে x ইকুয়ালস টু a প্লাস 1/a এবং y ইকুয়ালস টু a মাইনাস 1/a ইকুয়াল টু হলে x4 প্লাস y4 মাইনাস 2x² y² এর মান কত চলো গণিতটা আমরা করি দেখো মানটা হচ্ছে গণিতটা হচ্ছে গিয়ে x² প্লাস y² মাইনাস 2x x is 4 x is 4 y এর 4 মাইনাস 2x² y² তাহলে এই গণিতটা আমরা সমাধান করলে পাবো কি x² এর হোল স্কোয়ার x² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² y² প্লাস কত হচ্ছে y² এর হোল স্কোয়ার কেমন কত হলো সূত্র অনুযায়ী পেলাম কি a² মাইনাস 2ab প্লাস b² অর্থাৎ x² মাইনাস y² এর হোল স্কোয়ার এই সূত্রটা পেলাম এবার আমাদের বলা হয়েছে x ইকুয়ালস টু a প্লাস 1/a আবার y ইকুয়ালস টু কত হচ্ছে a মাইনাস 1/a এর মানটা কত হবে চলো x এর মান হচ্ছে গিয়ে তাহলে a প্লাস 1/a এর হোল স্কোয়ার তারপর মাইনাস ওই a মাইনাস 1/a এর হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও দ্বিতীয় দেওয়ার পর কি হচ্ছে হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে অর্থাৎ a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে এর আবার হোল স্কোয়ার করো সংখ্যা কত হচ্ছে এবার আমরা ব্র্যাকেটটা a কেটে দিয়েছি 2 পড়ে থাকছে a কেটে দেবো 2 পড়ে থাকছে তাহলে কি হলো ব্র্যাকেটটা আমরা তুলি দ্বিতীয় বন্ধনী দিয়ে তাহলে a² প্লাস 2 প্লাস 1/a² মাইনাস a² প্লাস 2 মাইনাস 1/a² সমান a² কেটে গেল প্লাস 1/a² মাইনাস 1/a² কত হচ্ছে প্লাস 2 পড়ে থাকছে
হোল স্কোয়ার বাড়িয়ে দাও, তাহলে +2 কত হচ্ছে 4, 4-এর হোল স্কোয়ার, 4-এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে 4 হোল স্কোয়ার সমান 16 হচ্ছে। কেমন? পরের প্রশ্ন চলল। পরের প্রশ্ন হচ্ছে দেখাও যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু 5ab। এখানে এই মানটা a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার সমান কত? 27 উত্তর হবে। চলো 27 উত্তর হয় কিনা আমরা প্রমাণ করে দেখি। প্রথমে দেওয়া আছে মানটা আমরা পরে তুলছি, কি আছে a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। দেখো এই গণিতটা আমরা সমাধান করছি, এর মানটা কিন্তু এই অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। মানটা দেওয়া হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত হবে 5ab, সমান হচ্ছে 5ab, 5ab। তাহলে এবার আমরা গণিতটা করি। সমান কি মাইনাসের সূত্র আছে, এক্ষেত্রে মাইনাস সূত্র করব, a বাই বি মাইনাস বি বাই এ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বাই বি ইন্টু বি বাই এ সমান, এবার দেখো এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ কেটে দাও বি কেটে দাও, কত 2 পড়ে থাকছে, সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে গিয়ে 5ab। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 5ab, তাহলে 5ab বসালাম, তাহলে ab হোল স্কোয়ার প্লাস 2 সমান ab কেটে দাও 5-এর হোল স্কোয়ার প্লাস 2 সমান 5-5 25, কত হচ্ছে 5-5 25 যুক্ত 2 সমান 25 2 কত হচ্ছে 27 হয়ে গেছে। পরের একটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, দেখো পরের একটা প্রশ্ন আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x প্লাস 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ারের মানটা কত হবে। চলো আমরা করি। প্রথমে মানটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার, প্রথমে মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x প্লাস 2। এই মানটাকে আমরা মডিফাই করি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5x প্লাস 2 আছে, তাহলে এই ক্ষেত্রে প্লাস 2টা এইদিকে নিয়ে লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 5x থাকছে। এবার এই পর্যন্ত রাখো, এবারে করো। এবার কি করতে বলছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার লেস দেন 30, অর্থাৎ আমরা আমাদের প্রমাণ করতে হবে 30-এর থেকে কম একটা সংখ্যা মান ব্যবহার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান কত হবে, তাহলে এক্সের হোল স্কোয়ার প্লাস 2/x এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। সুতরাং আমরা করবো কি মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 হচ্ছে, আমরা কি করবো এক্স মাইনাস 2/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2/x, 2 হচ্ছে এক্স সমান এক্স স্কোয়ার দাও, এক্স স্কোয়ার মাইনাস 2/x, এক্সের হোল স্কোয়ার আর প্লাস এক্স কেটে দাও, 2 দুগুণে 4 হচ্ছে সমান এক্স স্কোয়ার মাইনাস 2 এর মান কত হচ্ছে 5x, তাহলে 5x/x এর হোল স্কোয়ার প্লাস 4 সমান কত হচ্ছে এক্স কেটে দাও, কত হচ্ছে 5 এর হোল স্কোয়ার প্লাস 4 কত হচ্ছে সমান 5-5 25, 25 প্লাস 4 কত হচ্ছে সমান 25 4 কত হবে 29, 29। এই 29 কিন্তু লেস দেন 30 থেকে কম, অতএব 29 লেস 29 লেস দেন 30, অর্থাৎ 30-এর থেকে 29 কম। প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত লিখে দাও, প্রমাণিত। দেখো পরের প্রশ্ন বলছে সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করো। দেখো দেওয়া আছে এম স্কোয়ার প্লাস এম প্লাস 1, আবার এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1, আবার এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। তাহলে এর মানটা আমরা নির্ণয় করি। চলো তাহলে প্রশ্নটা ছিল এইভাবে, কী ছিল যে এম স্কোয়ার প্লাস এম প্লাস 1 একটা মান হচ্ছে, আর একটা মান হচ্ছে কি কত এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1, আর একটা মান হচ্ছে এম 4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1। দেখো সূত্রানুযায়ী স্কোয়ার প্লাস 1 বাই এম প্লাস 1 এর সূত্রানুযায়ী পাই আমরা কীভাবে, তাহলে এটা হবে গিয়ে দেখো
আমরা যদি এর মানটা যদি আমি দেখি তাহলে কত হবে, এই দুটো মান যদি আমরা গুণ করি পাবো কি, এই দুটো মান গুণ করলে কত পাবো বলো তো, এই দুটো মান গুণ করলে এম স্কোয়ার গুণ করলে মাইনাসের সূত্র আছে, সুতরাং আমরা পাবো কি, এক্ষেত্রে পাবো আমরা যে এম 4 টু দি পাওয়ার 4 এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার, এম দুটো আছে অর্থাৎ এম স্কোয়ার মাইনাস প্লাস 1 একটা পেলাম, আবার একটা পেলাম M4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, তাহলে এম ফোর কত হচ্ছে, এম ফোর 8 হচ্ছে, তাহলে M4 এটা কিন্তু মাইনাস ছিল, সরি এটা হচ্ছে মাইনাস ছিল, সুতরাং প্লাস হচ্ছে, তাহলে মান হবে কত, মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে M4 কত হচ্ছে, M8 হচ্ছে, মাইনাসে প্লাস হচ্ছে, এম স্কোয়ার কত হচ্ছে, এম4 আর প্লাস 1, কেমন, এটা হচ্ছে তোমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেওয়া আছে তোমাদের, দেখতে পাচ্ছি জ্যামিতি। পরের প্রশ্ন হচ্ছে জ্যামিতি। পরের প্রশ্ন জ্যামিতি কি দিয়েছে, ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্ম স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার এবিসি কোণ 120 ডিগ্রি, ওই ত্রিভুজের এ বিন্দুর সাপেক্ষে উচ্চতা ও মধ্যমা নির্ণয় করো। উচ্চতার মধ্যমা নির্ণয় করতে হবে বলা আছে। এই দেখো 130 ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজ, দেখো 120 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, স্থূলকোণ ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি বেশি 180 ডিগ্রি কম, তাকে কি বলা হয়, স্থূলকোণ ত্রিভুজ বলা হয়। যদি এই ত্রিভুজটা যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি বলা হয়েছে কি এ বি কোণ, এ বি সি কোণ কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বলা হচ্ছে, প্রশ্ন ছিল যে ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছিল, বেশ, তাহলে এই বিন্দুর সাপেক্ষে উচ্চতা মধ্যমা নির্ণয় করো, এই বিন্দুর সাপেক্ষে, তাহলে এখানে যুক্ত করলাম, তাহলে এই বিন্দু এইটা, এই বিন্দুর সাপেক্ষে কিন্তু উচ্চতার মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কেটে নেব বিসি, একটা মধ্যমা বাহু কেটে নেব পেন্সিল কম্পাস দিয়ে, এইরকম কাটবো, আবার এইরকম কেটে নিয়ে আবার এদিকে কাটবো, মধ্যমাটা বের করে নিলাম। এখান থেকে তোমরা কিন্তু যোগ টেনে দেবে, টেনে দিলে কি হবে, এর উচ্চতার মধ্যমা দুটো বেরিয়ে যাবে, কেমন। চলো পরের প্রশ্নটা বলেছে কি, যে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্ক, যার কিউ আর ইকুয়ালস টু 5.7.5 সেমি এবং পি কিউ আর কোণ 35 ডিগ্রি, আর পি আর কিউ কোণ হচ্ছে 110 ডিগ্রি, আর কিউ আর পি এর মান যাচাই করি, কত হচ্ছে, কিউ আর পি কোণের মান যাচাই করি। তাহলে আমরা এভাবে করব, তাহলে পি কিউ আর প্রথমে 45 ডিগ্রি অঙ্কন করব। দেখো এখানে পি কিউ আর অর্থাৎ কিউ আর মান দেওয়া আছে কত, কিউ আর মান দেওয়া আছে যে 7.5 সেমি কিউ আর, অর্থাৎ বলছে পি কিউ আর কত বলেছে, পি কিউ আর কোণের মান কত, 35 ডিগ্রি পি কিউ আর কোণের মান হচ্ছে, পি কিউ এর কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে, 35 ডিগ্রি। এটা এটা যে পি কোণ, পি কিউ আর কোণ, ত্রিভুজটা অঙ্কন করলাম এইভাবে, বেশ। তারপরে বলা আছে এই কোণ 35 ডিগ্রি হলে অপরটা কি বলছে, অর্থাৎ পি আর কিউ কোণ, আর কোণ কত হচ্ছে 110 ডিগ্রি, আর কোণ হচ্ছে 110 ডিগ্রি, এই কোণের মানটা কত হবে 110 ডিগ্রি। 110 ডিগ্রি তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করে নিতে পারো, চাঁদাও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, চাঁদা দিয়ে করলে সুবিধা হয়। তাহলে 110 ডিগ্রি, তাহলে বলছে এই কোণের মানটা কত যাচাই করতে চাইছে, এই কোণের মানটা যে সৃষ্টি হবে পি কোণের মানটা, এই কোণের মানটা যাচাই করতে বলছে। তাহলে এই কোণের মানটা অবভিয়াসলি হবে, আমরা বুঝতে পারছি এই কোণের মান যদি 110 ডিগ্রি হয়, এই কোণের মান 145, যদি 45 ডিগ্রি হয় তাহলে কত হবে 155 ডিগ্রি, তাহলে 155 ডিগ্রি, তাহলে টোটাল কোণের মান হচ্ছে 180, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কত হচ্ছে 5 থেকে 10 থেকে 5 গেলে 5 হচ্ছে, এখানে 7 থেকে 5 গেলে কত, 5 3 আর 5 2 7 2 25 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে 25 ডিগ্রি। অর্থাৎ পি কোণের মানটা আমাদের যাচাই করতে বলা হচ্ছে, অর্থাৎ পি আর কিউ হলে কিউ আর পি এর মান যাচাই করি, কিউ আর পি বলা আছে, কিউ আর পি, আর কোণের মানটা অলরেডি দেওয়া আছে 110 ডিগ্রি হলে, এখানে ভুল দেওয়া আছে অলরেডি, দেখো এখানে কিউ আর পি কোণ, অর্থাৎ এখানে বলছে কিউ আর পি কোণ আর পি কিউ আর কোণের একই ব্যাপার, কিউ আর পি কোণ আর পি কিউ আর কোণের মান যাচাই করতে বলছে, এই কোণ তো অলরেডি আমাদের 110 ডিগ্রি দিতে হয়েছে, এই কোণের কোনো প্রয়োজন নেই, তাহলে এই কোণের মানটা আমাদের যাচাই করার প্রয়োজন ছিল, পি কোণের মান
অর্থাৎ পি কোণের মানটা যাচাই করার প্রয়োজন ছিল। তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে? 25 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকো যার এক্স ওয়াই ইকুয়ালস টু 5.6 সেমি আর ওয়াই জেড ইকুয়ালস টু 7.2 সেমি এবং এক্স ওয়াই জেড ওয়াই ইকুয়ালস টু 75 সেমি ডিগ্রি কোণ ভেদে ত্রিভুজটির নাম কী হবে লেখো। দেখো এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকো যার 5.6 সেমি দেওয়া হয়েছে, এত সেমি দেওয়া আছে, আর একটা কোণের মান 75 ডিগ্রি দেওয়া আছে। একটা কোণের মান 75 ডিগ্রি দেওয়া দিলে বাকি কোণের মান কত হচ্ছে 105 ডিগ্রি, দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজটি কোণ ভেদে ত্রিভুজটির নাম কী হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। কী কোণী ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তোমরা এইভাবে 75 ডিগ্রি কোণ একটা এঁকে ফেলবে আর বাহুর মানগুলো বসিয়ে দিয়ে যে 3টি বাহুর মান অ্যাড করে দিলে হবে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। কেননা তার একটি কোণ যদি 75 ডিগ্রি হয়, অপর দুটি কোণের যোগফল কিন্তু কত হবে? 105 ডিগ্রি হতে হবে। তাহলে 105 ডিগ্রি যদি অপর দুটি কোণ হয়, দুটো কোণে হাফ করে ফেলবে, কত কোণ করে পাবে সেটা সহজে প্রকাশ পেয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি মান ত্রিভুজটি কী হবে? কী কোণের ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তারপরে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলছে তোমরা অবশ্যই এই লেখচিত্র অঙ্কনগুলো তোমাদের স্কুলে বা তোমরা যথেষ্টভাবে প্র্যাকটিস করছো, এগুলো আর করার প্রয়োজন নেই, তোমরা করবে। আর এই প্রশ্নগুলো যদি এই দ্বিস্তম্ভ লেখচিত্র বা এগুলো যদি এই জ্যামিতিগুলো যদি পুনরায় করতে বলো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও করে এই সমস্ত জ্যামিতি বা দ্বিস্তম্ভ লেখচিত্র আমরা করে দেখাবো। যাদের অ্যাকচুয়ালি সমস্যা হবে, অ্যাকচুয়ালি যারা জানো অ্যাকচুয়ালি বলার প্রয়োজন নেই, আর যাদের একটু সমস্যা হবে জ্যামিতি শিখতে বা জ্যামিতি করতে বা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে যাদের সমস্যা হবে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও করে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।